আসসালামু আলাইকুম দর্শক। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই রাতের গল্পটি শুনছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা ইতিমধ্যে বালিশে মাথা দিয়েছেন আর ঠান্ডা হাওয়ায় একটু আরাম খুঁজছেন, আজকের গল্পটা ঠিক তাদের জন্যই। চোখ বন্ধ করে নিন, একদম রিল্যাক্স করুন, কারণ আমাদের গল্পটা কিন্তু আপনাকে ঘুম পাড়ানোর জন্যই বানানো। ভয়ের রেশটা থাকবে, কিন্তু সেটা একদম মৃদু, শান্ত, যেমন থাকে পুরনো দিনের ডায়েরির ভাঁজে। যাই হোক, আজকে আপনাদের কাছে একটি নতুন ভয়ের গল্প নিয়ে হাজির হয়েছি, যা আপনাদের ভয়ের অনুভূতি সৃষ্টি করবে। আমাদের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের শেয়ার করব, সেটি পাঠিয়েছেন সাইদুর রহমান। উনি থাকেন নাটোরের গুরুদাসপুর অঞ্চলে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল ঠিক আজ থেকে 25 বছর আগে, 1995 সালের দিকে। যাই হোক, সাইদুর ভাই তখন ছিলেন যুবক, সদ্য কলেজ শেষ করেছেন। বুঝতে পারছেন, পৃথিবীটাকে তখন তিনি নিজের মুঠোয় দেখতে পেতেন। একটু অ্যাডভেঞ্চার, একটু কৌতূহল, এগুলো ছিল তার জীবনের মূল মন্ত্র। তবে দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা আপনাকে ঘুম পাড়াতে সাহায্য করে, তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। আপনার মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। যাই হোক, ঢুকে যাচ্ছি গল্পের ভেতরে। সাইদুর ভাই যেভাবে লিখেছেন, আমি ঠিক সেভাবেই পড়ছি। একদম ধীরে মনোযোগ দিয়ে শুনুন। সাইদুর রহমানের বাড়িটা ছিল চলন বিলের একদম ধারে। চলন বিল নাম শুনে বোঝা যায় এক বিশাল জলরাশি। বর্ষাকালে তো সেটা সাগরের মতো দেখতে লাগে, আর শীতে যখন জল শুকিয়ে যায়, তখন সেখানে শুধু কাদা আর রহস্য পড়ে থাকে। এই বিলকে ঘিরে প্রচুর গল্প, প্রচুর কিংবদন্তি আর মানুষজন। তারা তো গল্প শুনতে আর বলতে ভালোবাসেই। সাইদুরের পরিবার ছিল বেশ পুরনো দিনের। তাদের একটা অদ্ভুত পারিবারিক ঐতিহ্য ছিল, যা এখনকার দিনে শুনলে আপনি হাসবেন হয়তো। তাদের বংশের প্রবীণরা নাকি কোনোদিন বিল থেকে মাছ খেতেন না, মানে এই চলন বিলের মাছ। এখন চলন বিলের ধারে থেকে মাছ না খাওয়া, এটা কেমন কথা বলুন তো? যেন গঙ্গা নদীর ধারে থেকেও গঙ্গা জল না ছোঁয়ার মতো একটা ব্যাপার। এর কারণ কি? সেই কারণটা সাইদুর ভাই ছোটবেলা থেকেই জানতে চাইতেন, কিন্তু কেউ স্পষ্ট করে কিছুই তা বলতেন না। বলতো বিলের রাগ আছে। এখন বিলের রাগ জিনিসটা কি? এটা তো আর কোনো মানুষ নয় যে রেগে যাবে। সাইদুর ভাই যুক্তি দিয়ে সব বিচার করতে চাইতেন, যেমনটা স্বাভাবিক। তিনি দেখতেন অন্য গ্রামের সবাই বিলের মাছ খাচ্ছে, তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে তাদের বংশের ওপরই কেন এই অলিখিত নিষেধাজ্ঞা? তার বাবা ছিলেন বেশ ধর্মভীরু মানুষ, কিন্তু এই মাছ না খাওয়ার ব্যাপারটা নিয়ে তিনিও অতিরিক্ত গোঁড়া ছিলেন। কেন ছিলেন? কারণটা কেউ যেন বলতে চাইতো না। আসলে তাদের বংশের আদিপুরুষ, যার নাম ছিল আকবর মুন্সি, তার আমলেই নাকি এই সমস্যাটা শুরু হয়। আকবর মুন্সি ছিলেন এই অঞ্চলের বেশ প্রভাবশালী এক জমিদার বা সম্পূর্ণ কৃষক। তার একটা অদ্ভুত অভ্যাস ছিল, তিনি ছিলেন নৈশ শিকারী, মানে গভীর রাতে বিলের আশেপাশে ঘুরতেন, শিকার করতেন। অবশ্যই তিনি দিনের বেলাতেও শিকার করতে পারতেন, কিন্তু না, তাকে রাতে যেতে হতো। কারণ কেন নয়? কিছু মানুষ তো সবসময় একটু উল্টো পথে চলতেই ভালোবাসে, তাই না? একবার আকবর মুন্সি শীতকালে, যখন বিলের জল প্রায় শুকিয়ে গেছে, তখন গভীর রাতে শিকার করতে যান। তিনি একটা অদ্ভুত পাখি বা প্রাণীর পিছু নিয়েছিলেন। প্রাণীটা দেখতে কেমন ছিল সেটা কোনো সঠিক বর্ণনা কেউ দিতে পারেনি। শুধু বলা হতো সেটা নাকি কাদামাটির মতো রঙের ছিল, আর তার চোখ দুটো ছিল জলের মতো স্বচ্ছ, অনেকটা রূপকথার মতো শোনাচ্ছে। অফকোর্স, আকবর মুন্সি সেই প্রাণীটাকে অনুসরণ করতে গিয়ে বিলের এমন এক জায়গায় চলে গেলেন যেখানে কেউ কোনোদিন যেত না। লোকে বলতো সেই জায়গাটা নাকি ছিল বিলের নাভি। বিলের নাভি মানে যেখানে বিলের গভীরতম অংশটা লুকিয়ে থাকে।
এমনকি শীতেও সেখানে সামান্য জল আর প্রচুর কাদা থাকে। সেখান থেকে আকবর মুন্সি ফিরে এলেন, কিন্তু তিনি আগের মতো ছিলেন না, একদম পুরোপুরি বদলে গিয়েছিলেন। তার চোখে ছিল একটা বিভ্রান্তির ছাপ, আর তিনি সারাক্ষণ ফিসফিস করে কি যেন বলতেন। তিনি বলতেন তিনি নাকি সেই রাতে বিলের আসল মালিককে দেখেছেন। বিলের আসল মালিক মানে? তিনি তো আর কোনো সরকারি দপ্তর থেকে আসা কেউ নন। তিনি বললেন সেটা নাকি ছিল একটা অশরীরী সত্তা, যা বিলের সমস্ত জল আর কাদার ওপর কর্তৃত্ব করে। আর সেই সত্তা নাকি আকবর মুন্সিকে একটা শর্ত দিয়েছিল। শর্তটা ছিল খুব সাধারণ, আবার খুব কঠিন। আকবর মুন্সিকে বলা হয়েছিল তার বংশের কেউ যেন চলন বিলের জলজ কোনো প্রাণী বা উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ না করে। যদি কেউ এই শর্ত ভাঙে তাহলে সেই বংশের ওপর অভিশাপ নেমে আসবে। আর সেই অভিশাপটা নাকি শুধুমাত্র বিলীন হয়ে যাওয়ার অভিশাপ, মানে মানুষটা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে, যেমনটা জল বিলীন হয়ে যায় গ্রীষ্মকালে। এখন এই গল্পটা কতটা সত্যি আর কতটা মনের ভয় থেকে তৈরি সেটা নিয়ে তর্ক করা যায়, কিন্তু আকবর মুন্সির সেই ঘটনার পর থেকেই তাদের বংশে একটা নিয়ম চালু হলো, যা সাইদুর ভাইয়ের সময় পর্যন্ত চলে আসছিল। বিলের কোনো মাছ, কোনো শামুক, এমনকি বিলের ধারে জন্মানো কোনো শাকসবজি পর্যন্ত তারা খেতেন না। কারণ কেন ডাবল ডাউন করবে সেই অভিশাপের ওপর, তাই না? কেন একটা সেফটি মার্জিন রাখাই ভালো। যাই হোক, সাইদুর রহমান আমাদের গল্পের কথক। তিনি ছিলেন আধুনিক যুগের মানুষ। তিনি এই পুরনো দিনের গল্পগুলো একদমই মানতে চাইতেন না। তিনি ভাবতেন তার প্রপিতামহ হয়তো রাতের বেলা কিছু দেখে ভয় পেয়েছিলেন, আর সেই ভয়টাকে আড়াল করার জন্য এই গল্পটা বানিয়ে গেছেন। এটা তো আমরা সবসময় করি, তাই না? যা বুঝতে পারি না তাকে একটা গল্পের রূপ দিয়ে দেই। একদিন সাইদুর রহমান তার বন্ধুদের সাথে বাজি ধরলেন। বাজিটা ছিল খুব সাধারণ, কিন্তু তাদের বংশের জন্য খুব বড় এক অপরাধ। বাজিটা ছিল তারা বিলের সবচেয়ে বড় আর সবচেয়ে তাজা একটা মাছ ধরবেন, আর সেটা রান্না করে খাবেন। কারণ সাইদুর প্রমাণ করতে চাইতেন এই অভিশাপ, এই নিয়ম সবটাই কুসংস্কার। আর যুবক বয়সে একটু চ্যালেঞ্জ নিতে তো সবাই ভালোবাসে। অফকোর্স সাইদুরও ব্যতিক্রম নন। সেদিন ছিল ভরা বর্ষা, বিল তখন জলের টইটুম্বুর। সাইদুর আর তার দুই বন্ধু মতিন আর করিম রাতের বেলা বিলের মাঝখানে গেলেন। তারা একটা বড় জাল ফেললেন। রাত প্রায় 2টো। চারপাশ একদম নিস্তব্ধ। বিলের ওপর দিয়ে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাস বইছে। সাইদুর বলছেন সেই বাতাসের সাথে একটা অদ্ভুত গন্ধ আসছিল, অনেকটা পচা, শ্যাওলা আর ভেজা মাটির মতো একটা গন্ধ। তারা যখন জাল তুললেন তখন জালে একটা বিশাল কাতলা মাছ উঠল। মাছটা এতটাই বড় ছিল যে 3জন মিলেও সেটাকে টেনে পাড়ে আনতে কষ্ট হচ্ছিল। মাছটার দিকে তাকিয়ে সাইদুর ভাইয়ের মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। মাছটা অন্য মাছের মতো না। তার চোখ দুটো ছিল কেমন যেন নিষ্ক্রিয়, একদম কাচের মতো, আর তার গা থেকে একটা অস্বাভাবিক শীতলতা আসছিল। সাইদুর তখন সেই অনুভূতিটাকে উড়িয়ে দিলেন। তিনি ভাবলেন বড় মাছ তো একটু শীতল হবেই। তারা মাছটাকে নিয়ে বাড়িতে এলেন। বাড়িতে ঢোকার আগে সাইদুর তার বন্ধুদের বললেন, দেখিস যদি কিছু হয় তোরা বলবি যে এটা বাজারের মাছ, বিলের মাছ নয়। তিনি তখনও সেই পুরনো অভিশাপের ভয়টাকে নিজের মনের একটা কোণে পুষে রেখেছিল, হয়তো তাই এই সতর্কতা। যাই হোক, মাছ রান্না হলো। মাছের স্বাদ ছিল একদম অন্যরকম, খুব মিষ্টি, খুব নরম। সাইদুর খুব তৃপ্তি করে খেলেন, কারণ তিনি তো এখন অভিশাপটাকে জয় করে ফেলেছেন নাকি। তিনি ভাবলেন এই তো কোথায় গেল সেই বিলের রাগ। তিনি তো কিছুই অনুভব করলেন না। কিন্তু সেই রাতের পরের দিন থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনা। প্রথমে শুরু হলো সাইদুরের বাবার সাথে। তার বাবা সকালে উঠে দেখেন তাদের ঘরের মেঝেতে যেখানে সাইদুর মাছটা এনেছিল সেখানে একটা ক্ষুদ্র জলরেখা তৈরি হয়েছে। জলটা একদম কাঁচা মাটির মতো কাদাময়। বাবা
প্রথমে ভাবলেন হয়তো ঘর সাথে হয়ে গেছে, কিন্তু সাইদুর যখন বাবার কাছে গিয়ে দেখেন তখন তিনি অবাক হন। জলটা ঘরের কোণে অন্য জায়গা থেকে আসেনি, এটা ঠিক সেই জায়গা থেকে বেরিয়ে আসছে যেখানে মাছটা রাখা হয়েছিল। বাবা জিজ্ঞেস করলেন, সাইদুর, এটা কিসের জল? কাল রাতে কি কিছু এনেছিলি? সাইদুর মিথ্যা বললেন, না বাবা, আমি তো কিছু আনিনি, হয়তো কোথাও থেকে চুয়ে জল আসছে। বাবা চুপ করে রইলেন, কারণ বাবার চোখ মুখ দেখে সাইদুর বুঝতে পারলেন বাবা তাকে বিশ্বাস করেননি। কিন্তু বাবাও আর ঘাটালেন না, কারণ তিনি হয়তো ভয় পাচ্ছিলেন। অভিশাপের কথা মনে পড়ছিল তার। আর মানুষ যখন ভয় পায় তখন তারা অনেক কিছু এড়িয়ে যেতে চায়, কিন্তু সে জলের রেখাটা আর বন্ধ হলো না। যাই হোক, প্রথম দিন সেটা ছিল সামান্য, কিন্তু দ্বিতীয় দিনে সেই জলরেখাটা একটু বড় হলো, যেন মেঝেতে কেউ খুব ধীরে ধীরে জল ঢালছে। সাইদুর ভাই বললেন, জলটা দেখলে মনে হতো না যে এটা বাইরের কোনো জল, বরং মনে হতো এটা যেন মেঝের ভেতর থেকে বেরিয়ে আসছে। এটা তো আর সাধারণ ঘরের মেঝে নয়, এটা ছিল মাটির ওপর সিমেন্টের আস্তরণ দেওয়া। তার ভেতর দিয়ে জল বেরিয়ে আসাটা একেবারেই অস্বাভাবিক। অফকোর্স এটা অস্বাভাবিক, কারণ এটা তো একটা ভয়ের গল্প। এখানে সব কিছু অস্বাভাবিক হবে কেন? সাইদুরের বাবা তখন আরও বেশি চিন্তিত হলেন। তিনি ছেলেকে কিছু বললেন না ঠিকই, কিন্তু তিনি তার মাকে অর্থাৎ সাইদুরের ঠাকুমাকে এই ঘটনাটা জানালেন। সাইদুরের ঠাকুমা ছিলেন সেই পরিবারের সবচেয়ে বয়স্ক মানুষ। তিনি সব পুরনো দিনের গল্প কিংবদন্তি সবই জানতেন। বাবা যখন ঠাকুমাকে সেই জলের রেখাটা দেখালেন, ঠাকুমা তখন শুধু একটা কথাই বললেন, একদম শান্ত স্বরে বললেন, শর্ত ভাঙা হয়েছে। এখন শর্ত ভাঙা হয়েছে তার মানে? ঠাকুমা সরাসরি বুঝে গেলেন যে সাইদুর বিলের মাছ খেতে এসেছে, কারণ এই পরিবারে এমনটা আগে কখনো হয়নি। ঠাকুমা সেদিন রাতে সাইদুরকে কাছে ডাকলেন। সাইদুর তখন কিছুটা ভীত, কিছুটা লজ্জিত। তিনি তো চেয়েছিলেন এই কুসংস্কারটাকে ভুল প্রমাণ করতে, কিন্তু এখন তিনি নিজেই একটা অদ্ভুত পরিস্থিতির শিকার। যাই হোক, ঠাকুমা কিন্তু সাইদুরকে বকাঝকা করলেন না। তিনি শুধু বললেন, বাবা, বিলের রাগ বড় সাংঘাতিক। বিলের মালিক সব দেখছে। তুমি তোমার বংশের সাথে খেলা করেছ। তিনি তখন আকবর মুন্সির সেই পুরো গল্পটা শোনালেন, যেখানে আকবর মুন্সিকে সেই অশরীরী সত্তা শর্ত দিয়েছিল। ঠাকুমা বললেন, বিলের মালিক যখন কারো ওপর রেগে যায় তখন সে প্রতিশোধ নেয় ধীরে ধীরে, ঠান্ডা মাথায়। কারণ তাদের তো আর তাড়াহুড়ো নেই নাকি, তাদের কাছে তো সময় অনন্ত। ঠাকুমা আরও বললেন, সেই শর্তের পেছনে একটা কারণ ছিল। বিলের মালিক নাকি এই এলাকার মানুষের কাছ থেকে শ্রম আর শ্রদ্ধা চাইত। আর শর্ত ছিল, মানুষ যেন বিলকে শুধুমাত্র জীবিকার উৎস হিসেবে ব্যবহার করে, ভোগের জন্য নয়। অর্থাৎ বিলের মাছ বিক্রি করতে পারবে, কিন্তু নিজেরা খাবে না। এটা ছিল তাদের বংশের প্রতি দেওয়া একটা উপহার, যা আসলে একটা বন্দিত্ব। আর সাইদুর সেই বন্দিত্ব থেকে মুক্তি পেতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন। এই ঘটনার কিছুদিন পর সাইদুর লক্ষ্য করলেন তার শরীরের মধ্যে একটা অদ্ভুত ধরনের শীতলতা অনুভব হচ্ছে। এটা ঠিক জ্বর বা ঠান্ডার কারণে নয়, বরং যেন তার শরীরের তাপমাত্রাটা ভেতরের দিক থেকে কমতে শুরু করেছে। তিনি যতই গরম কাপড় পরে না কেন, তার শীত কিছুতেই যেত না। তার বন্ধুরা যখন ঘামছে তখন তিনি কাঁথা মুড়ি দিয়ে বসে আছেন। অফকোর্স তিনি কাঁথা মুড়ি দিয়ে বসে থাকবেন, কারণ বাইরের লোক দেখলে তো তিনি ধরা পড়ে যাবেন, তাই না? তবে সাইদুর ভাই বলছেন এই শীতলটা ছিল অন্যরকম। এটা যেন জলের শীতলতা, যেমনভাবে বিলের জল শীতকালে ঠান্ডা হয়ে যায়, ঠিক তেমনই একটা অনুভূতি। তার চামড়াটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, আর হাত পায়ে সবসময় একটা ভিজে ভিজে ভাব থাকতো। ডাক্তার দেখানো হলো, ডাক্তার রক্ত পরীক্ষা করলেন, অন্য সব কিছু দেখলেন, কিন্তু বললেন শরীরে কোনো রোগ নেই, সব স্বাভাবিক। কিন্তু সাইদুর তো জানতেন সব স্বাভাবিক নয়। তার বাবা তখন খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি গ্রামের এক প্রবীণ ওঝাকে ডাকলেন। ওঝা এসে সাইদুরকে দেখলেন, আর তারপর কিছুক্ষণ সেই রান্নাঘরের জলরেখাটার দিকে তাকিয়ে থাকলেন। ওঝা খুব ধীরে ধীরে বললেন,
ছেলেকে জল টেনে নিচ্ছে। জল টেনে নিচ্ছে কথাটা শুনতে যেমন অদ্ভুত, তার পরিস্থিতিটাও তেমন অদ্ভুত ছিল। ওঝা বললেন, বিলের মালিক সাইদুরের শরীরে বাসা বেঁধেছে। মাছ খাওয়ার মাধ্যমে সেই সত্তা সাইদুরকে নিজের অংশ করে নিতে চাইছে। আর সেই প্রক্রিয়াটা চলছে তার শরীরের তাপমাত্রা কমিয়ে দিয়ে। কারণ জলজ পরিবেশে তো আর তাপমাত্রা বেশি থাকে না, তাই না? সবটাই খুব শীতল। যাই হোক, ওঝা তখন একটা বিশাল যজ্ঞ করার প্রস্তাব দিলেন। বিলের ধারে সেই যজ্ঞ করতে হবে যেখানে আকবর মুন্সি প্রথম সেই সত্তাটিকে দেখেছিলেন। উদ্দেশ্য সত্তাটিকে শান্ত করা অথবা সাইদুরের শরীর থেকে তাকে সরিয়ে দেওয়া। যজ্ঞের অন্য অনেক প্রস্তুতি দরকার ছিল, অনেক ধরনের উপকরণ, অনেক ধরনের মন্ত্র। কিন্তু সাইদুরের বাবা ছিলেন বেশ আধুনিক মানসিকতার মানুষ। তিনি এই ওঝা ফকিরের ব্যাপারগুলো খুব একটা বিশ্বাস করতেন না। যদিও তার বংশের অভিশাপে তিনি বিশ্বাস করতেন, কিন্তু এই ধরনের প্রাচীন পদ্ধতি তার কাছে ছিল অতিরিক্ত বাড়াবাড়ি। তিনি বললেন, না, যজ্ঞ করা যাবে না। আমি আমার ছেলেকে আধুনিক চিকিৎসা দিয়েই ভালো করব, কারণ তিনি তো আধুনিক মানুষ। কেন তিনি ডাবল ডাউন করবেন এই পুরনো দিনের রীতিতে? কিন্তু পরিস্থিতি তো আর আধুনিকতা দিয়ে চলছে না। কিন্তু সাইদুরের শারীরিক অবস্থার আরও অবনতি হতে লাগলো। তিনি যখন ঘুমাতে যেতেন তখন তিনি স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নগুলো ছিল অদ্ভুত। তিনি দেখতেন তিনি চলন বিলের গভীরতম অংশ ডুবে যাচ্ছেন। চারদিকে শুধু কাদা আর অন্ধকার জল, আর সেই জলের মধ্যেও একটা বিশাল মাছের মতো ছায়া তাকে ঘিরে ধরেছে। মাছ নয়, কিন্তু মাছের মতোই দেখতে একটা বিশাল আকৃতি। তার শরীরে একটা ঠান্ডা আঠালো স্পর্শ অনুভব করতেন তিনি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, যখন তিনি ঘুম থেকে উঠতেন তখন তার মনে হতো যেন তিনি ভিজে আছেন, কিন্তু আসলে তিনি ঘামেননি। যেন তার চামড়ার ওপর একটা পাতলা জলের স্তর লেগে আছে। আর সেই জলের গন্ধটা ছিল ঠিক সেই পচা শ্যাওলা আর মাটির গন্ধ, যেটা তিনি মাছ ধরার রাতে পেয়েছিলেন। সাইদুর ভাই তখন দিনের বেলায়ও অনেকবার বিস্মৃত হয়ে যেতেন, অর্থাৎ হঠাৎ করেই তিনি কোথায় আছেন, কি করছেন ভুলে যেতেন। কয়েক সেকেন্ডের জন্য তার মনে হতো যেন তিনি জলের নিচে আছেন। তিনি চারপাশের শব্দ শুনতে পেতেন না, দেখতেন শুধু সবুজ আর ঘোলাটে একটা আলো। এই ব্যাপারটা তাকে আরও বেশি আতঙ্কিত করে তুলছিল, কারণ তিনি তার স্বাভাবিক জীবন হারাতে বসেছিলেন। যাই হোক, একদিন রাতে সাইদুর যখন ঘুমাচ্ছিলেন তখন তার মা রান্নাঘরের দিকে জানলা দিয়ে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলেন। আর সেই শব্দটা ছিল যেন কেউ জল ছেটাচ্ছে, খুব জোরে একটানা ঝুপঝুপ শব্দ। মা ভয় পেয়ে বাবাকে ডাকলেন। বাবা টর্চ নিয়ে সেই জানালার দিকে গেলেন। জানালা খুলে বাবা যা দেখলেন তার ছিল আরও ভয়াবহ। বাঁশবাগান তো এখানে নেই, কিন্তু বিলের ধারে তাদের উঠোনে একটা ছোট্ট জলাশয় তৈরি হয়েছে। জলাশয়টা একদম পরিষ্কার জল দিয়ে তৈরি নয়, এটা ছিল কাদামাটি আর বিলের আবর্জনা মেশানো ঘোলা জল। আর সেই জলটা আসছে কোথা থেকে? আসছে ঠিক সেই মাছ রাখার জায়গাটা থেকে, যেখানে জলরেখাটা তৈরি হয়েছিল। বাবা তখন টর্চ মারলেন। তখন সেই জলাশয়ের মধ্যেও একটা অন্ধকার ছায়া নড়ে উঠল। ছায়াটা যেন মানুষের মতো, কিন্তু সেটা ছিল পুরোপুরি কালো, কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু একটা ঘন কালো অস্তিত্ব। যাই হোক, বাবা টর্চটা ফেলতেই সেই ছায়াটা দ্রুত জলাশয়ের মধ্য তলিয়ে গেল, যেন সেটা জলেরই একটা অংশ ছিল। বাবা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তিনি আর কোনো আধুনিকতার যুক্তি দেখালেন না। পরের দিনই তিনি সেই ওঝাকে ডেকে পাঠালেন। তিনি বুঝলেন এটা আর সাধারণ রোগ বা মনের ভয় নয়, এটা একটা অভিশাপ। আর এই অভিশাপের মোকাবেলা করতে হবে তাদের বংশের নিয়ম মেনেই। কারণ যখন আধুনিকতা কাজ করে না, তখন মানুষ পুরনো ঐতিহ্যের দিকেই ফেরে। অফকোর্স তারাও ফিরবে। ওঝা এলেন, তিনি সব শুনলেন এবং বললেন যজ্ঞটা আরও দ্রুত করতে হবে, কারণ বিলের মালিক সাইদুরকে প্রায় টেনে নিয়েছে। তার শরীরের শীতলতা প্রমাণ করে যে সে আর এই জগতের মানুষ হিসাবে বেশি দিন থাকতে পারবে না। ওঝা তখন যজ্ঞের জন্য প্রস্তুতি শুরু করলেন, কিন্তু এই যজ্ঞ কি সাইদুরকে বাঁচাতে পারবে? সে বিলীন হয়ে যাওয়ার অভিশাপ থেকে কি মুক্তি মিলবে? যাই হোক, তারপর ওঝা এলেন। তার মুখমণ্ডল ছিল বেশ শান্ত এবং গম্ভীর। দেখে মনে হচ্ছিল তিনি এই ধরনের পরিস্থিতি সামলাতে অভ্যস্ত। অফকোর্স তিনি অভ্যস্ত হবেন,
কারণ চলন বিলের মতো জায়গায় এমন রহস্যময় ঘটনা তো আর নতুন নয়। তিনি এসেই প্রথমে সাইদুরের দিকে তাকালেন। সাইদুর তখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন। তার শরীর থেকে সেই অস্বাভাবিক শীতলতা আর পচা শ্যাওলার গন্ধ আসছে। ওঝা সাইদুলকে স্পর্শ করতেন না। তিনি শুধু তার চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র পাঠ করলেন। মন্ত্রগুলো ছিল খুব নিচু স্বরে, যেন ফিসফিস করে বিলের সঙ্গে কথা বলছেন। তারপর তিনি সাইদুরের বাবাকে বললেন, আর দেরি করা যাবে না, ছেলেটির মধ্যে জলের অংশ বেড়ে যাচ্ছে। আজ রাতেই বিলের নাফিতে যজ্ঞ করতে হবে। যজ্ঞের প্রস্তুতি শুরু হলো। তাদের বাড়ির উঠোনে তখন সেই ছোট্ট জলাশয়টা একটু বড় হয়েছে। জলটা এখন আর শুধু ঘোলা নয়, সেটা যেন তেলের মতো পিচ্ছিল, আর তার মধ্য থেকে একটা অন্ধকার আভা আসছিল। ওঝা সেই জলাশয়ের কাছে গেলেন। তিনি বিলের ধারে কিছু ফল, কিছু চাল আর কিছু অদ্ভুত শুকনো গাছের ডাল রেখে দিলেন। এগুলো নাকি বিলের মালিককে শান্ত করার জন্য দরকার। ওঝা কিন্তু সাইদুরকে বললেন তাকেও যজ্ঞে উপস্থিত থাকতে হবে, কারণ সেই সত্তা সাইদুরের শরীরের ভেতরে আছে। তাই তাকে নিজে গিয়ে মুক্তি চাইতে হবে। সাইদুরের বাবা ভয় পেয়েছিলেন, কারণ তার ছেলেকে যদি বিলের মালিক পুরোপুরি টেনে নেয়। কিন্তু ওঝা বললেন ভয় পেলে চলবে না, তাকে যেতেই হবে। এটাই শেষ সুযোগ, কারণ কেন নয়, যখন গভীর জীবন মৃত্যুর প্রশ্ন আসে তখন তো শেষ সুযোগটা নিতেই হয়। যাই হোক, গভীর রাতে তারা বিলের দিকে রওনা হলেন। সাইদুর হাঁটতে পারছিলেন না। তার শরীর তখন এতটা শীতল আর ভারী হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল তিনি যেন জল ভর্তি একটা বস্তা। তার বাবা আর গ্রামের দুজন লোক তাকে ধরে নিয়ে যাচ্ছিল। তারা সবাই গেল বিলের সেই নাভিয়ের দিকে, যেখানে আকবর মুন্সি সেই সত্তাকে দেখেছিলেন। স্থানটা ছিল একদম নির্জন। চারদিকে শুধু নিস্তব্ধতা আর শ্যাওলার গন্ধ। শীতে বিলের জল কমে যাওয়ার সেখানে একটা কাদাময় প্রান্তর তৈরি হয়েছিল। সেই প্রান্তরের ঠিক মাঝখানে একটা ছোট্ট পুকুরের মতো জল জমেছিল। ওঝা বললেন এটাই বিলের নাভি, আর এই জলটাই নাকি সেই সত্তার প্রবেশ পথ। ওঝা তখন তার যজ্ঞ শুরু করলেন। তিনি আগুনের একটি ছোট্ট কুণ্ড তৈরি করলেন এবং মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রের শব্দগুলো বিলের নিস্তব্ধতা ভেদ করে কেমন যেন একটা প্রতিধ্বনি তৈরি করছিল। সাইদুরকে সেই জলের ধারে বসানো হলো। সাইদুর ভাই বললেন যখন এই যজ্ঞ শুরু হলো তার শরীরের শীতলতা যেন আরও বেড়ে গেল। তার মনে হচ্ছিল তার চামড়া ফেটে জল বেরিয়ে আসবে, আর তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন সেই ফিসফিসানির শব্দ। এবার শব্দটা অনেক কাছে, যেন কেউ তার কানের কাছে এসে কথা বলছে। তিনি বুঝতে পারছিলেন না কি বলা হচ্ছে, কিন্তু ভাষাটা ছিল খুব ঠান্ডা আর ক্ষুধার্ত। হঠাৎ করেই বিলের সেই ছোট্ট পুকুরটা ফুঁসতে শুরু করলো। জলগুলো লাফাচ্ছে, আর সেই কাদামাটির মতো জল থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসছিল। ওঝা তখন আরও দ্রুত মন্ত্র পড়ছিলেন। তিনি আগুনের কুণ্ডে কিছু শুকনো পাতা ফেলে দিলেন। সেই মুহূর্তে সাইদুলের চোখ পড়ল বিলের জলের দিকে। তিনি দেখলেন জলের মধ্যে একটা বিশাল অস্পষ্ট আকৃতি নড়াচড়া করছে। সেটা মাছের মতো নয়, কিন্তু তার আকার ছিল বিশাল। আকৃতিটার একটা অংশ জলের উপরে উঠে এলো। সেটা ছিল কালো, মসৃণ আর পিচ্ছিল, ঠিক যেন হাজার হাজার শামুকের খোল একসাথে মিশে তৈরি হয়েছে। তার কোনো স্পষ্ট চোখ বা মুখ ছিল না, কিন্তু সাইদুর বুঝতে পারলেন সেটা তাকে দেখছে। অফকোর্স দেখবে, কারণ সাইদুর তো তাদের শত বছরের নিষেধাজ্ঞা ভেঙেছেন। সাইদুরের বাবা তখন চিৎকার করে উঠলেন। ওঝা তখন দ্রুত সাইদুরের হাতে একটা শুকনো পুঁটলি ধরিয়ে দিলেন এবং বললেন এটা বিলের মালিককে ফিরিয়ে দাও। বলো তুমি আর কখনো বিলের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। যাই হোক, সাইদুর সেই মুহূর্তে প্রায় চেতনাহীন, কিন্তু একটা অদ্ভুত শক্তি যেন তাকে সেই পুঁটলিটা জলের দিকে ছুঁড়ে দিতে বাধ্য করলো। পুঁটলিটা জলের ওপর পড়তেই একটা শব্দ হলো, যেন গরম লোহার উপর জল ঢালা হলো, আর সেই কালো মসৃণ আকৃতিটা দ্রুত জলের নিচে তলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সাইদুর ভাই একটা বিশাল ঝাঁকুনি খেলেন। তার মনে হলো তার শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেল। তিনি তখন সঙ্গে সঙ্গে ঘেমে উঠলেন। এতদিনের জমে থাকা শীতলতা যেন এক মুহূর্তে উষ্ণতায় পরিণত হলো। তার জামা কাপড় ভিজে গেল, কিন্তু সেই ভিজে ভাবটা ছিল ঘামের, জলের নয়। জয় হোক, যজ্ঞ শেষ হলো। বিল শান্ত হলো। চারপাশের নিস্তব্ধতা ফিরে এলো।
ওঝা বললেন সে ফিরে গেছে, কিন্তু সে তোমাকে একবার স্পর্শ করেছে, সেই স্পর্শের রেশ তোমার শরীরে থেকে যাবে। সাইদুর রহমানকে বাড়িতে ফিরিয়ে আনা হলো। সে রাতের পর থেকে তার শারীরিক অবস্থা স্বাভাবিক হতে শুরু করলো। তার শরীরে সেই শীতলতা আর ছিল না। তিনি সুস্থ হয়ে উঠলেন, কিন্তু একটা জিনিস তার মধ্যে চিরতরে থেকে গেল। সেই জিনিসটা কি ছিল? সাইদুর ভাই বললেন তার পানির প্রতি একটা অস্বাভাবিক ভয় জন্মেছিল। বিলের কাছে তিনি আর কখনো যেতেন না। এমনকি গোসল করার সময় বা বৃষ্টির দিনেও তার মনে হতো যেন কেউ তাকে টেনে নিচে নামাতে চাইছে। এই ভয়টা এতটাই গভীর ছিল যে তিনি একসময় সেই এলাকা ছেড়ে শহরে চলে আসেন। আর তাদের বাড়িতে সেই রান্নাঘরের মেঝেতে জলের রেখাটা ধীরে ধীরে শুকিয়ে গিয়েছিল। কিন্তু সাইদুরের পরিবার সেই ঘটনার পর থেকে বিলের মাছের দিকে ভুলেও তাকায়নি। তারা জানতো অভিশাপ হয়তো কেটেছে, কিন্তু বিলের মালিকের স্মৃতি এখনও তাদের উঠোনে লেগে আছে। যাই হোক, সাইদুর ভাই তার জীবনে আর কখনো যুক্তি দিয়ে সেই অভিশাপকে অস্বীকার করার সাহস পাননি। তিনি বুঝেছিলেন পৃথিবীর সব কিছু ব্যাখ্যা হয়তো বইতে লেখা থাকে না, কিন্তু কিছু রহস্য জল আর কাদার গভীরে চিরকাল লুকিয়ে থাকে। যাই হোক দর্শক, এই ছিল চলন বিলের অভিশাপের গল্প। আশা করি আপনারা রিল্যাক্স হয়ে এই গল্পের শেষে পৌঁছেছেন। চোখ বন্ধ রাখুন, ধীরে ধীরে ঘুমের গভীরে চলে যান। আপনাদের রাত শুভ হোক। তবে আসছি পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।